নমস্কার, শুভ সকাল। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। তো আমরা বরাবরের মতো রবিবার চলে এসেছি। যদিও আমি আগের থেকে একটু ইনফর্ম করতে পারিনি সকলকে, কারণ খুব আনসার্টেন ছিলেন। আজকে একজন আমাদের সঙ্গে খুবই বিশিষ্ট অতিথি একজন রয়েছেন। তো অ্যাকচুয়ালি দেখুন যে আজকের এই সময়ের যুগে যে মানুষকে নিয়ে বেঁধে বেঁধে থাকার কাজ যারা করছেন অনেক মানুষ, এবং তারা নীরবে কাজ করছেন, যে মানুষকে একসাথে নিয়ে বিভিন্ন সাহিত্যের থেকে শুরু করে সাহিত্য সংস্কৃতি তো আছেই, এবং সেবামূলক কাজ, সেরকমই একজন মানুষ আমাদের সঙ্গে রয়েছেন, অসীম কুমার সাহা মহাশয়, আপনাদের সকলের প্রিয় মানুষ। এবং দাদা, আপনাকে আমাদের সাহিত্য আড্ডায় স্বাগত জানাচ্ছি। তো নমস্কার। 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 আরাধনা সোসাইটির কর্ণধার বলা যায় একদম। ওনাদের কিছু অনুষ্ঠানে আমি গেছি, আছি। কর্ণধার আমাদের ইন্দ্রনাথ মুখার্জি, আমাদের জেনারেল সেক্রেটারি, আরো সব মহামহিম মানুষরা আছে। না, আপনিও আছেন। তো আপনাদের যেটা আমার খুব ভালো লেগেছিল, আমি কয়েকটা অনুষ্ঠানে গিয়েছিলাম। আপনারা মেলা করেন সারা বছর ধরে, মানুষের জন্য অনেক কাজ করেন, এবং যে আপনাদের বার্ষিক অনুষ্ঠান বা এই কদিন আগে শারদ সম্মেলন হলো, সেখানেও আমি দেখলাম, আমার খুব ভালো লাগলো যে বিভিন্ন মানুষকে, যে আমরা ছোটোবেলায় যেটা ছিলাম, যে দেখেছি যে একসাথে থাকা, মানুষকে একটু আনন্দ নিয়ে থাকা, যে মানুষটা এখন ভীষণ অসহায়, বিভিন্ন মানুষ বিভিন্ন দিক দিয়ে অসহায়, তাদেরকে একটু একত্রিত করা। তো যাই হোক, আপনার কথা একটু বলুন যে আপনার জন্ম কি এখানেই, না কোথা থেকে তারপর দুর্গাপুরে আসা, কর্মসূত্র? আমার বাড়ি, পড়াশোনা সব কালনায়, অম্বিকা কালনা যে রেল স্টেশন আছে, অম্বিকা কালনা খুব প্রাচীন শহর। ওখানেই প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, তারপরে কালনা কলেজে, তারপরে বর্ধমান ইউনিভার্সিটি। আচ্ছা। এই হচ্ছে যাত্রাপথ। তারপরে কিছুদিন প্রাইভেট কোম্পানিতে কাজ, কলকাতার কাছাকাছি ইস্টার্ন পিগমেন্ট বলে একটা কোম্পানি। তারপরে দুর্গাপুর ইস্পাত কারখানায় চাকরি পাওয়ার সূত্রে দুর্গাপুরে থাকা, এখানকার মানুষজনের সঙ্গে মেশা, এখানকার কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের সঙ্গে যেমন আছি, পাড়ার মানুষদের সঙ্গে একসঙ্গে ঘরোয়াভাবে থাকা। আর আমাদের কিছুটা এই অঞ্চলটা ট্রেড ইউনিয়ন বেস, শ্রমিক অধ্যুষিত এলাকা, স্বাভাবিকভাবেই ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত থাকা, এইসব কার্যক্রমে রাজনৈতিক একটা ভাবনা চিন্তা অবশ্যই আছে, কিন্তু মূলত ট্রেড ইউনিয়নের সঙ্গে, আইএনটিইউসি ট্রেড ইউনিয়নের সঙ্গে দায়িত্ব সহকারে আছি। এই হচ্ছে ব্যাপার। বাহ, খুব সুন্দর। না, আমি একটা এই প্রসঙ্গে একটা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। কালকে একজন দেখলাম যে ফেসবুকে লিখেছে যে নেহেরু এই করেছে, ওই করেছে, আমাদের দেশে বিভাজন করেছে, অমুক তমুক। তো আমি সেখানে লিখতে বাধ্য হলাম যে আজকে আমরা যেটা করে খাচ্ছি, যে এতগুলো পাবলিক সেক্টর করেছিল চাকরির জন্য, এবং এই পরবর্তীকালে ইন্দিরা গান্ধীও যে খনি থেকে শুরু করে ব্যাংকটা ন্যাশনালাইজ করা, এবং এখন তো সবই তো প্রাইভেটাইজ করে দেওয়া হচ্ছে, কিন্তু তখন তো যে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যেসব কারখানাগুলো করা হয়েছিল, তাতে কিন্তু একটা চিন্তাভাবনা ছিল নেহেরুর, যে বা কংগ্রেস গভর্নমেন্টের, যে মধ্যবিত্ত মানুষ যেন চাকরি পায়, তারা কিছু করে খায়। কিন্তু এইগুলো মানুষরা, এখনকার দিনে মানুষরা জানে না, বা আমি মানে বিস্মৃত হচ্ছে। কিন্তু এখন দেখুন, এখনকার এত শিক্ষা খারাপ লাগে। আমরা তো একসময় পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছি, যাও আমাদের সামনে অপশান ছিল, কিন্তু এখনকার ছেলেমেয়েরা, এত শিক্ষিত ছেলেমেয়ে, তাদের চাকরি বাকরি নেই, এবং চাকরি বাকরি থাকলেও অনেক বাইরে চলে যাচ্ছে। এবং আমাদের এখানে কি হয়েছে যে খুব কন্ট্রাক্ট বেসিসে 10,000 12,000 টাকা দিয়ে একটা পার্মানেন্ট এমপ্লয়ি সমান কাজ করানো হচ্ছে। দেখুন, কিছু কিছু মানুষ, এইসব মহৎ ব্যক্তিত্ব, এরা তো হিমশৈলের মতো। আমরা তাদেরকে সবাই তো আর গান্ধীকে নিয়েও সমুদ্রে ডুব দিয়ে কতটা হিমশৈলের নিচে আছে আমাদের দেখার ক্ষমতা খুবই কম। কিছু কিছু মানুষ আছেন, বড় মানুষদের একটু ক্রিটিসাইজ করা, তার নামটা ছড়ায়, আসলে কিছুই না এসব। সেই রকম ভাবে আমি জানি না যে সময়ে দেশের স্বাধীনতা, নেহেরু 8-9 বারে বোধহয় 9 বছর জেল খেটেছেন দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য।
এবং সব থেকে বড় কথা উনি কিন্তু সেকুলার ছিলেন, একটা সেকুলার ভারতের জন্ম দিতে পেরেছিলেন। সেফটি পিন, একটা পিন দেশে তৈরি হতো না, বাহ, সেখান থেকে এই দেশকে এই জায়গায় দাঁড়িয়েছে। আর দুর্গাপুরের মানুষ, আমরা দুর্গাপুরে যেখানে তাকাবেন, ও তো জওহরলাল নেহেরু আর বিধানচন্দ্র রায়, তাদের অবদান এই অঞ্চলে, আমাদের লাবণ্য ঘটক, আনন্দ গোপাল মুখার্জি, তাদের অবদান। তার পরবর্তী সময়ে অ্যাকচুয়ালি কি হয়েছে, এই সময়ে তো শুধু ঘোচানো হচ্ছে, জিনিস বিক্রি করা হচ্ছে। একদমই তাই, একদমই তাই। প্রকৃতপক্ষে এক সময় তো দুর্গাপুরকে আমরা কত রমরমা দেখেছি, বা প্রায় আমার বাবা যখন চাকরি করতেন 32,000 কর্মচারী ছিলেন, এবং মানে এত রমরমা, এমএমসি মতো একটা কারখানা ছিল, ভাবুন যে সেই। দেখুন, আমরা তো গাছ বাঁচিয়ে ফল খাওয়ার কথা বলি, আমরা বলি রাইটস অ্যান্ড ডিউটিস রান প্যারালাল। তো এটা একটা ভাবনা, এবং এই বড় সংস্থাগুলি যদি বেঁচে থাকে, তো তাকে কেন্দ্র করে অনেক সাবসিডিয়ারি বলুন, ছোট ছোট কারখানা বলুন, মানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হাতে কাজ হয়। সত্যি তাই, একদম। এইবার আমাদের দেশ এত বিরাট জনসংখ্যার দেশ, এখানে টাকা ছাড়া তো কিছু হবে না। রাস্তা করুন, ব্রিজ করুন, যাই করুন না কেন, অর্থের দরকার। সেই অর্থ আসে দুভাবে, একটা ডাইরেক্ট ট্যাক্স, একটা ইনডাইরেক্ট ট্যাক্স। তো ডাইরেক্ট ট্যাক্স তো খুব অল্প সংখ্যক মানুষ দেয়, কিছু বড় ব্যবসাদার, তাও সবটা দেখায় কিনা জানি না, ফাঁকি থাকে অনেক। আর আমরা যারা চাকরি করি, তাদের পেশির থেকে ডাইরেক্ট ট্যাক্স নেওয়া হয়। বাকি কোটি কোটি মানুষ, তারা ইনডাইরেক্ট ট্যাক্স দেয়। এখন জিএসটি সেন্ট্রালের, রাজ্যের এসছে। তো এই যে ট্যাক্স, এই ট্যাক্সটা একটা বিরাট অ্যামাউন্টের টাকা, ডাইরেক্ট ট্যাক্সের অনেক বেশি। তো চাল কিনবেন, ডাল কিনবেন, জামা কিনবেন, জুতো কিনবেন, চশমা কিনবেন, যাই করুন না কেন, বাসে চড়বেন, সিনেমা দেখবেন, ইনডাইরেক্ট ট্যাক্স। আর এই নিচুতলায় যে মানুষ আছে, একটা বিরাট সংখ্যক মানুষ, তাদের হাতে যদি পয়সা না থাকে, তাদের পারচেস পাওয়ার না থাকে, তাহলে তো দেশের অর্থনৈতিক ভান্ডারে টাকা আসবে না। তো এবং আপনি এই কথাটা একদম ঠিক বলেছেন। এবং ইদানিং এই একটা প্রবণতা দেখা যাচ্ছে, তার জন্য তো চাকরি দরকার। দেখুন যে ধনী আর দরিদ্র বৈষম্যটা খুব বেড়ে যাচ্ছে। একদিকে বিশাল একটা বিত্তবান শ্রেণী, একদিকে খুবই মানে নিম্নবিত্ত মানুষ, মানে যে মধ্যবিত্তর ইয়েটাই কনসেপ্টে এখন চলে যাচ্ছে। একদিকে মনে করুন প্রচুর শপিং মল হচ্ছে, বড় বড় হাই রাইজিং বিল্ডিং হচ্ছে, আর একদিকে বস্তি তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা তো খুবই খারাপ ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে, দেখুন, একটা সরকারের আমার মতে মূল কাজ হচ্ছে বেকার ছেলে, শিক্ষিত বেকার হোক, যারা কম পড়াশোনার বেকার হোক, তাদের একটা সৎভাবে উপার্জনের ব্যবস্থা করে দেওয়া। সেটা হচ্ছে একটা সরকারের মূল কাজ হওয়া উচিত। তো সেটা তখন নেহেরুরা ভেবেছিলেন, তারা করেছেন। তারা এইসব যে সরকারি প্রতিষ্ঠান, পিএসইউগুলো আছে, সেখানে লাভালাভের কথা চিন্তা করে তো করেনি। দায় ব্যয় সমান থাকবে, আয় ব্যয় সমান থাকবে, মানুষের আর অধিকার থাকবে অর্থনৈতিক, এবং তাদেরকে কেন্দ্র করে একটা শহর গড়ে উঠবে। সেই শহরে দোকানদার থাকবে, কাজের অন্যান্য লোকজন, তাদের হাতে কাজ থাকবে, দিয়ে একটা অর্থনীতি সচল থাকবে। এইভাবে তাদের ভাবনা ছিল। অনেক বড় মাপের মানুষ। নেহেরু সম্বন্ধে আমি জানি না কারা বলছেন, কিন্তু ডিসকভারি অফ ইন্ডিয়া, যাতে গণতন্ত্রের, আমার মনে হয় মূল কথা উনি বলেছেন যে আপনার স্বাধীনতা আপনি ততক্ষণ উপভোগ করতে পারেন, সেটা যতক্ষণ অন্যের অনিষ্টের কারণ না হয়। সেটা ধর্মীয় এবং দেখুন সেকুলার কান্ট্রি তারা তৈরি করতে পেরেছিলেন, যে ধর্মনিরপেক্ষ, আমরা এখনো যেটা নিয়ে গর্ব করতে পারি। তারা কিন্তু সেই সময় কিন্তু নেহেরু বা ইন্দিরা গান্ধী বলে কোনো দাঙ্গা হয়নি আমাদের দেশে। এটা সত্যি তাই। যাই হোক, এখন অনেকে বলে, এবং গান্ধীকে নিয়েও অনেক কিছু আমরা পোস্ট পাই, তো আমি এগুলো জানি না কারা করে। গান্ধী
মহাত্মা গান্ধী কি বলবো, হ্যাঁ, এই তো নানক বুদ্ধ কবিরের সঙ্গে তুলনা তুলনা করেছেন হয়। এবং বিভিন্ন আমাকে একজন, ঐতিহাসিক, আমরা যখন বিভিন্ন পড়েছিলাম 11-12 আর একটা আমাদের মহাত্মা গান্ধীর নামগুলো কে দিয়েছে, জাতির নামগুলো কারা দিয়েছে, তারাও একটা কত বড় বড় মাপের মানুষ। আপনি ভাবুন তো এসব। এবং আমার মনে হয় যে আমি যখন 11-12 পড়তাম তখন একজন টিচার, আমাদের একজন মিস আমাকে বলেছিল যে দেখো আমরা যা কিছু বলি না কেন, একটা ভাবো যে সেই সময় তখন এত মিডিয়া ছিল না, এত কিছু ছিল না, কিন্তু এত দেশের মানুষ একটা মানুষকে মানছে। তিনি বলছেন যে অসহযোগ আন্দোলন করব, সারা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়ছে। হ্যাঁ, তো সেই মানুষটাকে এক কথায় নস্যাৎ করে দেওয়া যায় না। যে তার এই নিয়ে ক্যারেক্টার নিয়ে, এই নিয়ে নানান রকম পোস্ট আসে, এগুলো আমি জানি না কারা করে এইসবগুলো। তো যাই হোক, আমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। আমি আপনাদের কাজগুলো নিয়ে একটু শুনবো। প্রথম কথা, আরাধনা একটা বিশাল মাপের কাজ করে, বিভিন্ন তারা বিভিন্ন আরাধনা তো অনেকগুলো সোসাইটি মানে আছে, মানে সংস্থা রয়েছে, তো সেগুলো নিয়ে একটু বলুন, মানে সকলে জানুক একটু। হ্যাঁ, আমি তো আরাধনার একজন আজীবন সদস্য হিসাবে আমি গর্ববোধ করি। বাহ, এমন ধরনের কাজ আরাধনা করছে। আরাধনা মানুষের সেবা কাজ তো আছেই। আমাদের একাডেমি আছে, কালচারাল একাডেমি আছে, আমাদের সব পেয়েছির আসর আছে, প্রায় প্রত্যেক মাসে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হয়। বাহ, অনু ক্যাম্প করি, বৃক্ষরোপণ, দুর্গাপুরে যে গ্রিন স্টিলের ওপর যে আন্দোলন, তার সঙ্গে ওতপ্রোতভাবে আমরা বিভিন্ন সেমিনার করে যুক্ত হয়েছি। তো এরকম বিভিন্ন রকম না, এটা শুরুটা কবে থেকে হয়েছিল মোটামুটি? এটা আজকে হয়ে গেল আপনার 13 বছর। 13 বছর। তো কয়েকজনা মিলে শুরু করা হয়েছিল, তারপরে এখন আমাদের কম বেশি সচারিক মানুষ। না, এগুলো দরকার কিন্তু আজকের দিনে, মানে দিদিরা বিশেষ করে এত ভালো কাজ করেন, এত দায়িত্ব নিয়ে কাজ করেন, চিন্তা করা যায় না। যেমন সিনিয়র সিটিজেন নিয়ে একটা সংস্থা রয়েছে, এরাও যে দেখুন আজকাল এমন হচ্ছে যে বয়স্ক মানুষের ছেলেমেয়েরা অনেকেই বাইরে থাকছে। সেটা কদিন আগে মহিদ্দা এসেছিলেন, তারপরে নিত্যানন্দবাবু এসেছিলেন, তিনিও, তার কাছেও আমি এই প্রশ্ন রেখেছিলাম যে তারাও বলছেন যে আমরা কাজ করছি। যে অনেকেই আমাকে বলে যে ছেলে মেয়েরা নেই তাদের দেখাশোনার জন্য, তো নিত্যানন্দবাবু বলছিলেন যে আমাদের সঙ্গে যোগাযোগ করলেই হবে, আমাদেরকে ফোন করলেই হবে, আমরা আছি সকলের সাথে। হ্যাঁ, আমাদের আরাধনায়ও অনেক বয়স্ক মানুষ আছেন, তাদের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে। তারা প্রথম দিকে খুবই দায়িত্ব নিয়ে কাজ করেছেন, অনেকে এখন সেইভাবে পরিশ্রম করতে পারেন না, কিন্তু তাদের আশীর্বাদ আমাদের উপর থাকে, সেই জন্যই আমরা এতটা এগোতে পারি। এই যে দুর্গাপূজায় আমরা 2500 মানুষকে নতুন জামা কাপড় দিলাম, একটু সামাজিকভাবে অর্থনৈতিকভাবে একটু পেছনে থাকা মানুষকে। সেগুলো কি গ্রামে গিয়ে আপনারা লেপ্রোসি সেন্টার, এশিয়ার বৃহত্তম লেপ্রোসি সেন্টারে আমরা দিলাম। এই কাঁকসা ব্লকে অনেক আদিবাসী গ্রাম আছে, প্রায় সবকটা আদিবাসী গ্রাম আমরা ছুঁয়েছি। এছাড়াও আমাদের দুর্গাপুরে সমস্ত ঢাকি কাসর বাজান যারা দুর্গাপুজোয়, তাদেরকে আমরা দিয়েছি। এই আমাদের এটা একটা পুজো, এটাই তো আসল পুজো, এটা বড় অ্যামাউন্টের বড় বাজেটের পুজো। তাদের একটু খাবার দাবার দেওয়া, তাদের মুখে একটু হাসি দেখা, খুব ভালো লাগে, বুঝলেন? তো এইটাই তো মানুষের আসল কাজ। এই পুজোটা করলে আপনাকে আর মন্দিরে যেতে হবে না। বিবেকানন্দ বা রামকৃষ্ণ বলেছেন না, মানুষের জন্য কাজ করলে। তো দাদা, আপনার কবিতা শুনবো। আপনি খুব ভালো কবিতা লেখেন, ছড়া লেখেন। মোবাইল বার করুন আপনার, মোবাইল নাকি আচ্ছা মুখস্থ থাকলে বলতে পারেন। আর আপনার একটু আমাদের সকলকে জানিয়ে রাখি, দাদা খুব ভালো গান করেন এবং খুব ভালো কবিতাও লেখেন। আমি শুনেছি ওনাদের অনুষ্ঠানে ওনার কবিতার সাথে সাথে নৃত্য আমি দেখেছি। তো যাই হোক, কবিতা শুনব, কবিতা হোক বা ছড়া হোক। কবিতা হোক বা ছড়া হোক, ঠিক আছে। এই আমি এটা এক কলি করে গাইব, সময় হবে না তো। আপনি একটা নিয়ে গাইতে পারেন। আচ্ছা, আমি এই আসলে কি বলবো তো, আমি বরাবর লেখাজোগা বলতে আমি প্রচুর পরিমাণে হ্যান্ডবিল লিখতাম বিভিন্ন ট্রেড ইউনিয়নের যৌথ আন্দোলনে। বিশেষ করে এই যে অ্যালয় স্টিল একবারে ডুবে যেতে বসেছিল, বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত হয়ে গিয়েছিল,
হ্যাঁ হ্যাঁ হয়েছিল আমরা আমরা তখন আন্দোলন করেছিলাম কিন্তু 400-র উপরে, হ্যাঁ, শিল্পী আমরা সাহিত্যিক হ্যাঁ বুদ্ধিজীবীরা যেমন ছিলেন, খেলোয়াড়দের আমরা ইনভলভ করেছিলাম, আমাদের নাট্যকাররা ইনভলভ হয়েছিল। আমি তখন প্ল্যান্টে ছিলাম, আমরা খুব মায়েরা আন্দোলন করেছিলাম। একই সময়ে সারা দুর্গাপুরে শাক বাজিয়েছিলেন, আলো নিভিয়েছিলেন, এবং আমরা একটা গণ আন্দোলনে এই ট্রেড ইউনিয়নরা সবাই মিলে এই তো দরকার গণ আন্দোলন তৈরি করে যাই হোক অ্যালয় স্টিলকে বাঁচানো গেছে। আর খুব মানে সুখবর দিচ্ছি, যে প্ল্যানটা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, প্রফিট করছে সেই প্ল্যানটা, হ্যাঁ, জানি সেলের মধ্যে অন্যতম প্ল্যান্ট হিসাবে নিট লাভ করেছে। এবং যে ইস্পাত তারা তৈরি করেন, এই যে 400-500 রকমের বেশি ইস্পাত তৈরি করেছেন, সে মানে তুলনা হয় না সারা পৃথিবীতে। হ্যাঁ হ্যাঁ, ঈশ্বরকণা তৈরির যে চেম্বারটা, তার যে স্টিল, অ্যালয় স্টিল দিতে পেরেছে। বিভিন্ন আমাদের যে বফোর্স কামানের যে জন্য যে স্টিল, অ্যালয় স্টিল দিয়েছে। তো একটা কথা আমি বলি আপনাকে, আরেকটু কথা, যে আন্দোলন, আমরা কিন্তু এই আন্দোলনগুলো কিন্তু দরকার। একসময় আমার মনে আছে যে আমাদের পাওয়ার প্ল্যান্টটা বিক্রি করার হয়েছিল, সেই সময় আমরাও প্ল্যান্টে ছিলাম, আমি এই যে ইলেকট্রনিক্স ল্যাবরেটরিতে, তখন আমরা কিন্তু আটকে দিতে পেরেছিলাম এই যে আমাদের যে পাওয়ার প্ল্যান্টটা। তারপর তো এই আপনার এই এনটিপিসির সাথে যৌথভাবে করা হলো। তো কিন্তু এই আন্দোলন কিন্তু অনেকটা একটা কারখানা বন্ধ করে দেওয়া, যেমন এমএমসি। আমাদের এখানকার সার কারখানাটা সারা ভারতবর্ষে এখন সারের চাহিদা, তো চালানো হচ্ছে না, খোলার ব্যবস্থা হচ্ছে না। কেন এটা হচ্ছে না? এইসব, এটা কি কোনো রাজনৈতিক কারণ? বিভিন্ন কারণ আছে, এইটার সঙ্গে তো রাজনীতি তো অবশ্যই আছে। যে এই সময় ভারতের দরকার, দেশের সমস্ত স্টেটে যে কারখানাগুলো, সার কারখানাগুলো বন্ধ ছিল, সেগুলো চালু হয়ে যাচ্ছে এক এক করে। তো আমাদের এই কারখানাটা কেন হচ্ছে না? সত্যি খুব একটা ভালো প্রশ্ন। এটা এক সময় স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে দোষ দিচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টকে দোষ দিচ্ছে। এটা কি কোনোভাবে, বা এমএমসিটাকে, এত বড় এমএমসি এলাকাটা আন্দোলন দরকার, এটা গণ আন্দোলন দরকার। এটা যেমন অ্যালয় স্টিলকে আমরা সবাই এক জায়গায় হতে পেরেছিলাম বলে বাঁচানো গেছে, পেরেছিলাম, সত্যি তাই। সেই সময় একদম বেরিয়ে গেছিল, অর্ডার বেরিয়ে গেছিল, এসপি বিক্রির অর্ডার বেরিয়ে গেছিল আমার মনে আছে। আমি দেখুন, পতাকার রং আলাদা হতে পারে, কিন্তু ভাতের রং তো আলাদা নয়, একদম। সেই ভাত তো আমরা সবাই খাই। হ্যাঁ, কিন্তু আমি অনেক মানে সিটু সমর্থিত বা আইনটিসি সমর্থিত আন্দোলনে আমি দেখেছি, খুব প্ল্যান্টে যখন ছিলাম। কিন্তু ইদানিং কিন্তু আন্দোলন, অনেকে বলে যে ম্যানেজমেন্ট শোনে না কথা, বা আন্দোলনে কোনো ফল হয় না, এরকম একটা প্রচার করে। সেটা কি ঠিক? বা ইদানিং মানুষ আন্দোলন বিমুখ হচ্ছে? না, এটা পুরোপুরি ঠিক না। কিছুটা হলো বড় মাপের মানুষ দরকার। হ্যাঁ, বড় মাপের মানুষ দরকার, ঠিক বলেছেন। এটা যেমন আছে, তেমনি একটা পরিস্থিতিও আছে। যেমন ধরুন, পার্মানেন্ট নেচার অফ জব যদি কন্ট্রাকচুয়াল হয়, তাহলে পার্মানেন্ট ওয়ার্কারদের নিয়ে যারা আমরা ইউনিয়ন করি, তারা ম্যানেজমেন্টকে ঠিক চেপে ধরতে পারি না। কারণ আমি বলবো কাজ করব না, ধর্মঘট করব, কন্ট্রাক্টর ওয়ার্কারকে দিয়ে করিয়ে নেবে। তো আমরা ম্যানেজমেন্টকে ঠিকভাবে ধরতে পারছি না একদম। আবার উল্টো দিক দিয়ে যদি ভাবো জয়ন্ত, যে আমাদের কন্ট্রাক্টর ওয়ার্কারদের নিয়ে যারা ইউনিয়ন করে, তাদের উদ্দেশ্যটা কি? যে 20 বছর একটা লোক কাজ করেছে, পার্মানেন্ট নেচার অফ জবে কাজ করেছে, তাদের পার্মানেন্ট করতে হবে, এটা দাবি। কিন্তু পার্মানেন্ট নেচার অফ জব যদি না ফাঁসে, তাহলে কন্ট্রাক্টর ওয়ার্কারকে ম্যানেজমেন্ট পার্মানেন্ট করবে কেন? তার মানে এই যে বাস্তব পরিস্থিতি, এই পরিস্থিতির ওপর দাঁড়িয়ে দুটো ট্রেড ইউনিয়নই করা খুব কঠিন হয়ে যায়। তো এই হচ্ছে। কিন্তু একটা জিনিস ভাবুন তো, আমি আমাদের ছেলেদের বলি যে দেখি কন্ট্রাক্টর ওয়ার্কাররা তারা সমান এত খাটাখাটনি করছে, শেষে মাসের শেষে 10-12 হাজার টাকা মাইনে পাচ্ছে। আমি বলি তোমরা নিজেরা আন্দোলন করছে, আন্দোলন করো। বলে দাদা আপনাদের সঙ্গে এত বৈষম্য। তো আমি বলি তোমরা আন্দোলন করছো না কেন? বলে আন্দোলন করলে তো বার করে দেবে, আমার জায়গায় অন্য একটা ছেলে নিয়ে নেবে, কি আন্দোলন করব? ঠিকই, এই বাস্তব পরিস্থিতিগুলো আছে, এগুলো অস্বীকার করার উপায় নেই। আর গণ আন্দোলন তৈরি হলে এরকম ছোটোখাটো স্রোত যদি জোরালো হয়, তাহলে এইসব ছোটোখাটো শ্যাওলা
থাকে না, ওসব তখন বন্ধ হয়ে যায়। কিন্তু সেইভাবে সব সময় তৈরি হতে সেগুলো তো পারছে না, হচ্ছে না, যেখানে মানুষ তৈরি ভাবছে হচ্ছে না, মানুষ সেখানে ভালো ফল আসছে। যাই হোক, আপনার গান গান বা কবিতা একটা শুনি। কবিতা, যে কথা তুমি প্রথমে শুরু করলে নেহরুকে নিয়ে, আপনি তো খুব বাস্তব আমাদের এই সময়ের সমস্যা নিয়ে অনেক লেখা লেখেন, দেখেছি। নমস্কার, যারা দেখছেন, আতাউদ্দার রহমান দেখছেন, বাংলাদেশ থেকে কিশোর দেখছেন, সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমাদের সঙ্গে রয়েছেন, আমরা খুবই কৃতজ্ঞ বোধ করছি যে একজন বিশিষ্ট মানুষ, উনি তার সময় বার করে এসেছেন, ব্যস্ত ভীষণ। আমাদের সকলের প্রিয় অসীম কুমার সাহা মহাশয়, বলুন দাদা। আমি একটা 4 লাইনের একটা ছড়া বলছি, বিষয়টা বড়, কিন্তু 4 লাইনের মধ্যে আমি আনার চেষ্টা করেছি। এটা হচ্ছে ধর্মাধর্ম, অসীম কুমার সাহা, সীমাবদ্ধ নামে আমি লিখি। হ্যাঁ, হাজার তো ধর্মগ্রন্থ, লাখো মতামত, মিশে আছে শেষ প্রান্তে সকলের পথ। সাকার নিরাকার ভেদে মূল একই মর্ম, পরপীড়ন পাপ আর পরসেবা ধর্ম। একদমই তাই, একদমই তাই, সত্যি তাই। সত্যি আমি এটা একদমই ঠিক বলেছেন। এবং আমি নিজে রামকৃষ্ণ মিশনে দীক্ষিত। আমার কিন্তু কোনো পুজো করতে হয় না, আমি সকালবেলা উঠে শুধু প্রার্থনা করি, সকলকে ভালো রাখো। আমি জেনারেলি খুব পুজো আর্চা করি সেরকম নয়, কিন্তু যে মানুষের জন্য মানুষের ভালো চাওয়া, মানুষের কাজ করা, এটাই বলেছে আমাদের স্বামীজিরা। তাই বলেছে যে তুমি যদি মানুষকে ভালোবাসতে না পারো, তাহলে তুমি পুজো করো না। তুমি ওই মানে ধর্ম মানে ভালোবাসা এবং পরার্থপরতা, সারাক্ষণ আমাদের কানের কাছে এটাই মানে শুনিয়েছেন, এটাই। তো সেটাই আপনি খুব সুন্দর বললেন, শুনি আপনার। রামকৃষ্ণদেব তো আমাদের সত্যি তাই, আমাদের ধর্মটাকে অনেক উনি উদার করে দিয়েছেন, রামকৃষ্ণ বিবেকানন্দ এসে। ওনারা তো শ্রী মানে চৈতন্য, কি বলে, দেখুন ঈশ্বর ব্যাপারটা কি, এটা আমি একটা গানের আকারে বলার আচ্ছা চেষ্টা বলুন করি। বলুন বলুন, বাহ, শুনুন গানটা শুনি। একটা গান গানের একটা ব্যাগটা একটু নিলে ভালো হয়, একটু এক মিনিট। দাদা আজকে গানের ইনস্ট্রুমেন্টটাও নিয়ে এসছেন, খুব ভালো। এটা তো আপনি শুরু করে দেবেন, আমি দেখছি। ডিস্টার্ব হয়ে গেল, সত্যি আজকে বিশেষ নেই না বাড়িতে। ঠিক আছে, এটা শুরু হয়েছে দেখছি। মিহিরদা দেখছেন আমাদের সঙ্গে, সৈয়দ আতাউর রহমান মিহিরদা, অনেক ধন্যবাদ। আপনারা দেখুন, দিশাইদা এসছে, দিশাইদাও আমাদের সঙ্গে রয়েছেন। দিশাইদা লিখছেন, অসীম কখনো সীমাবদ্ধ হতে পারেন নাকি, দাঁড়ান দেখছি। অসীম অনন্ত, গান কবিতায় জমে উঠুক আসর। হ্যাঁ, দাদা খুব সুন্দর গান গায়, আমি দাদার কবিতাও শুনেছি। দাদা একটা গান শুনবো। আমি একটা দুটো করে গাইছি। হ্যাঁ, আপনার নিজের লেখা? হ্যাঁ, সবই নিজের লেখা, যা গাইবো। হ্যাঁ, গান কবিতা আজকে নিজেরই, আর লেখাজোখা এখানে গাইবার বা কবিতা বলবার চেষ্টা করবো। হ্যাঁ, এক তারা বাজায় তুমি, এক তারেতে মন দিও, মনে দুই মন ওজন বাড়ায়, মনে দুই মন ওজন বাড়ায়, দিক না ভুলিও। একই তারে হাজার নামে, চিনিলে তুই ভুল ভুলায়, মানুষ নামে ডাকি দেখো, সদরে সে আসে যায়। বাহ, অসাধারণ। তাই ভরসা করি থাকি, এক মনেতে নাও বায়ো,
মনে দুই মন ওজন বাড়ায়, মনে দুই মন ওজন বাড়ায়, দিক না ভুলিও। বাহ, সুন্দর। কাবা কি মদিনা বলো, কাবা কি মদিনা বলো, পানির কুয়া সেই দিল, বেনারসে মিঠা ধারায় শিব ঠাকুর প্রকট হইল, কৃষ্ণ যিশু পয়গম্বরে মানুষ রূপেই ডাক দিও। মনে দুই মন ওজন বাড়ায়, মনে দুই মন ওজন বাড়ায়, দিক না ভুলিও। বাহ, অসাধারণ অসাধারণ। আহার পানি বাতাস মিঠা, আহার পানি বাতাস মিঠা, ব্রহ্মাণ্ডে কই এমন ধন, জানিলে মানিবি তারে, মানিলে জানিবি মন। আহার পানি বাতাস মিঠা, ব্রহ্মাণ্ডে কই এমন ধন, জানিলে মানিবি তারে, মানিলে জানিবি মন। জড়েতে জীবনের জন্ম, জীবন কেন জ্বর হইল, মনে দুই মন ওজন বাড়ায়, মনে দুই মন ওজন বাড়ায়, দিক না ভুলিও। এক তারাতে মন তারা তুই, হাজার তারা হতে, মিছে কেন কষ্ট পাবি ভারেরই ঝঞ্ঝাটে, সইতে আর বইতে কষ্ট তার উপরে দিও। মনে দুই মন ওজন বাড়ায়, মনে দুই মন ওজন বাড়ায়, দিক না ভুলিও। এক তারা বাজায় তুমি, এক তারেতে মন দিও, মনে দুই মন ওজন বাড়ায়, মনে দুই মন ওজন বাড়ায়, দিক না ভুলিও। অসাধারণ অসাধারণ, সত্যি আপনি তো মানে বিশাল মাপের মানুষ আপনি। না, 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 সত্যি এরকম এত কথা বলো। ভালো লাগলো আমার। একটু তো একটা বাউল, একটু বাউল গান মনে হলো এবং খুব সুন্দর লাগলো। আরেকটি গান শুনবো পরে, তো আরেকটা কবিতা শুনি দেখি। কবিতা কত আপনি প্রিপারেশন নিয়েছেন বাবারে, আপনি না, না, বললেন যে না, কালকে এই ব্যাগটা এই সৌমদার বাড়িতে কালকে এই, একটা ইনভাইটেশন ছিল, তো ওখানে এটা আচ্ছা, এই যে জিনিসপত্রের দাম বাড়ছে, এটা তো মানুষের বিভিন্ন রকম ক্ষোভ থাকে, তো সেটা নিয়ে দু কলম আমি লিখেছি, তো ওটা গানের সুরও করেছি একটা। আমি দেখুন, আমি ছোটবেলা থেকে না, সুরটা কিভাবে দেন মানে আসে করেন আপনি? আমি কোনোদিন গান শিখিনি, কিন্তু আপনি তো খুব ভালো গান করলেন, গান শিখিনি বলে আপনার সুর তো আমার আপনার বাড়িতে মনের হরিনাম টরিনাম হতো, মনের মধ্যে আপনার সুর রয়েছে, মনে রয়েছে। এই বাড়িতে মনে হরিনাম সবসময় টরিনাম হতো। বাজছে। হ্যাঁ, আমাদের ওই আমাদের মিহিরদা লিখেছেন খুব সুন্দর গান, ভালো লাগছে গানটি, খুব ভালো লাগছে লিখলেন। হ্যাঁ, ধন্যবাদ মিহিরদা, দেখতে থাকুন। আপনাদের কিছু প্রশ্ন থাকলে করতে পারেন। আমি এটা নিয়ে যেটা বললাম, এটা খুব গ্যাসের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, দুধের দাম বাড়ছে, সেটা মানুষের তো নানা রকম ক্ষোভ থাকে। আমার এই ধরনেরই গান, হ্যাঁ, মানুষকে নিয়েই। হ্যাঁ, করুন করুন, গান শুনুন, গানটা খুব ভালো লাগছে আপনার গান। আমি একতারা নিয়ে সবসময় একতারা বাজাচ্ছি না, এমনি কথাগুলো তাইলে শোনা যাবে। হ্যাঁ, কাঁচা খাই কাঁচকলা খাই, ও কাঁচা খাই কাঁচকলা খাই, গ্যাসের দাম তো কমবে না, কি করি বংশীধারী, কি করি বংশীধারী, উপায় বলো না। শাহ মুদির মুদিখানা দিন দিন বাড়ায় যাত না, শিশুর দুধের দাম কমে না, শিশুর দুধের দাম কমে না, ওষুধ কিনতে ভাবো না,
কি করি বংশীধারী, কি করি বংশীধারী, উপায় বলো না। পুরোটা গাইছি না, বাহ। একটা কলি তুলে বাহ। তুলে তুলে গাইছি। হ্যাঁ, নতুন চাকরি খুঁজছো মিছে, নতুন চাকরি খুঁজছো মিছে, নতুন চাকরি খুঁজছো মিছে, পরিযায়ীর কাজও গেছে উলু ঘাস কারখানাতে, উলু ঘাস কারখানাতে, তালায় তো জং ছাড়ছে না। কি করি বংশীধারী, কি করি বংশীধারী, উপায় বলো না। আরো কয়েকটা কলি আছে। হ্যাঁ, করুন, এই করুন, করুন, তো না, শুনি, ঠিক শুনি। আছে। খুব ভালো লাগছে সত্যি, আপনি তো অসাধারণ মানুষ। আমি তো যত আপনাকে আবিষ্কার না, করছি, না। হ্যাঁ, খুব ভালো ঠিক লাগছে। আছে। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর গাইলেন। এইসব আর আছে কি না? কবিতা শুনি কবিতা, বা ছড়া বলুন, যা যাও। ইচ্ছা। হ্যাঁ, কবিতা আছে, কবিতা দেখি। আপনার তো প্রচুর প্রস্তুতি দেখছি, আমরা তো হাতে লিখে লিখে এখনো কাজ, আপনি তো একটু কম্পিউটারে সমস্ত প্রিপারেশন করে টোরে। আমি তো ভাবছি আমাদের যে অনুষ্ঠানে হয় এবার আপনাকে গাইতে ডাকবো। না, না, হ্যাঁ, আবার হ্যাঁ, এই যে উদ্বোধন সঙ্গীত। এটা আমি পুরুলিয়ায় আমার গুরুদেবের আশ্রম, হ্যাঁ, বিজয় কৃষ্ণ আশ্রমে আমি খুব ছোট্টবেলা থেকে যাই। আচ্ছা আচ্ছা, আপনি কি এখন অবসর হয়ে গেছে চাকরি থেকে, না চাকরি হ্যাঁ, আছে? আমি 24 সালে আচ্ছা আচ্ছা অবসর নিয়েছি। হ্যাঁ, আচ্ছা, তাই এত কিছু করতে পারছেন, আমি সেটাই ভাবছি। না, অবসর নেওয়া না, এই ধরো আরাধনা, লায়ন্স ক্লাব, আমাদের সেগুলো একটু বলুন, মানুষদের একটু জানতে ইচ্ছুক যারা। লায়ন্স ক্লাবে আপনি কি? লায়ন্স ক্লাব আমাদের লায়ন্স ক্লাবও তো ভালো কাজ করে, চোখে, দিশারি, হ্যাঁ, আমরা চোখ দিয়ে চোখের ওর সঙ্গেও যুক্ত আছি। হ্যাঁ। কিন্তু আরাধনায় এত জড়িয়ে গেছি এখন যে লায়ন্সে আছি, দিশারি লায়ন্স ক্লাব, আমাদের দুর্গাপুর দিশারি। তারা খুব আই ক্যাম্প করে মাঝে মাঝে, মানে আই এর আমাদের সব ব্লাড রকম, ডোনেশন হ্যাঁ, ক্যাম্প নানা হয়, আমি রকম দু একবার গেছি। সেবা কাজ আছে। হ্যাঁ, আচ্ছা, তো তার সঙ্গে আছি। এবার সময় কম হয় লেখাঝোকার, কখনো হয়তো ভগবান দিলে হয়, নাইলে হয় না। না, না, আর অনেক আপনারা লিখেছেন যারা বাবারে আপনি। হ্যাঁ, আপনারা যারা নিয়মিত লেখাঝোকা না করেন না, ওইরকম আমার কোথায় হয় না। নিয়মিত হ্যাঁ, লেখা, আমরা হয় না আমার। করছি না। হুম, এটা কালকে পড়েছি, যাই হোক। করুন। এটা একটা পুরুলিয়া নিয়ে আমার কিছু কাজ আছে। হ্যাঁ, বাহ, পুরুলিয়া করুন, নিয়ে করুন, করুন। গান আছে, পুরুলিয়া নিয়ে। আমার এই সাক্ষাৎকারটা অনেকে দেখে, এরপর তো এটা দেখে অনেকে আপনাকে ডাকবে গানের জন্য, ডাক পাবেন আপনি। ওই যে তুমি যেমন দেখো 3 মাস, আমার খুব মানে খারাপ লাগছিল। আমি 3 দিন ধরে তুমি টাইম দিচ্ছ, আমি আসতে দেখুন, পারিনি। জহুরির চোখ আসলে কিন্তু না, না। জহুরি ঠিক চিনে না, আসলে আমার আমি খুব জানি। খারাপ লাগছিল, হ্যাঁ। তোমার এত আন্তরিকতা জয়ন্ত। আমি সত্যি সত্যি আজকে এখনই এই এডিশনেই আমাদের মানে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সেখানে একটা আবৃত্তি, অনুষ্ঠান আছে। সেদিন একটা আবৃত্তি করেছিলাম, প্রতিযোগিতা, একটা তাতে প্রাইজ তো আছে। আপনি প্রায় প্রচুর, হ্যাঁ, 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 আপনি তো পেয়েছেন। আচ্ছা, এই কবিতাটা আমার লেখা অনেকদিন আগেই। এটা আমি খুব পছন্দ করি নিজের মনের আর কি। ব্যাপারটা হচ্ছে যে আমাদের অনেক শিল্পী আছে, লোকশিল্পী, নাচ গানে। তো পুরুলিয়ার আন্তর্জাতিক মানের বিখ্যাত নাচ হচ্ছে ছৌ নাচ। কিন্তু ছৌ নাচে কি হয়, গরিব মানুষ তারা একটা সময় পর্যন্ত নাচে, তারপরে সংসারের চাপে পড়ে তার নাচ সে নাচতে পারে না। কিন্তু তাদের রক্তেই নাচ আছে, তাদের ছেলেরা আবার নাচ শুরু করে। এই কবিতাটা আমি সুযোগ পেলে পড়ি, ভাল লাগে। আমি মা সরস্বতী দিয়েছে, লেখা হয়ে গেছিল কোনো সময়। হ্যাঁ, আচ্ছা, কবিতার নাম হচ্ছে প্যাখম, অসীম কুমার সাহা, সীমাবদ্ধ। একটু আঞ্চলিক টান আছে, কতটা পারবো জানি না। হেলে দুলে টাল সামাইছে প্যাখম খানা, হেলে দুলে টাল সামাইছে প্যাখম খানা, ধুম নাকি ধুম, ধুম নাকি ধুম, তা ধীনাধীন ঢুলের তালে, সর্বরিত আলো ছায়ায় হোট কামড়ে ফিক ফিকাইছে, সাঁতার কাটার ছলে আলতো করে ছুঁয়েছিল ওই সুরাটা বাইদের জলে স্নানের কালে। মরদ বটে,
পায়ের পাতা ঢাউস মাপে শাল পাতাটো, লাফয় ঝাপয় ময়ূরপঙ্খী সাপের নাগাল শরীর দুলায়, ইধার উধার বাঁশি আগয়, আর চোখেতে কান্না তাকায় আমুর পানে। বাহ, পাগল হলেম, পলায় গেলেম কালা চামের কালার টানে। কতেক বছর পাগল পাড়া ভালোবাসা, হটের আগল টুয়ায় দিয়ে চামড় জ্বলায়, বাঁধের মাঝের শালু কানে এক ডুবেতে, ডুংরি খাজে শরীর বাগয়, দরার প্যাচে খাজ ভরালো, গাছ চিরালো, চাল ছাওয়ালো পাহাড় কোলে, পাতা পাড়া পাথর ভাঙা, সুরও গেল লাচও গেল, দিন আনার দিন খাওয়াতে, মাদল বাঁশি পেখম গেল চালের ফাঁকে। বাহ, পলাশতলা শিমুলতলা কৃষ্ণচূড়া নাল হইঞ্চে, পেখম দোলায় ভালোবাসা, মাকড় সুতা ঝেড়ে ঝুড়ে চালের বাতয় থান লিয়েছে। দুধের শিশু একয় ব্যাকয় হাত পা ছড়ে, হয়তো কোনো শাওন এলে পেখম পরে লাজবে তেখুন মাঠের পারে। সাধের পেখম রইল তুলা, লাচলে তো আর ভাত আসে না। বাহ, সাধের পেখম রইল তুলা, লাচলে তো আর প্যাড ভরে না। সাধের পেখম রইল তুলা, লাচলে তো আর ভাত আসে না। সাধের পেখম রইল তুলা, লাচলে তো আর প্যাড ভরে না। বাহ, সুন্দর সুন্দর, অসাধারণ অসাধারণ। খুবই খুবই খুব সুন্দর, সত্যি তাই, যে এত ভালো লাগছে আপনার আপনার গান শুনে, আপনার লেখা শুনে। তো দাদা, আবার একটা কবিতা শুনবো, তার আগে আরেকটু আলোচনা করে নিই। তো আমি কালকে আমি আপনার সঙ্গে আলোচনা করতে করতে একটা কথা আমার খুব মনে বলতে ইচ্ছে করছে। কালকে আমাদের পত্রিকাকে সম্বর্ধনা জানানো হলো, কুনুর কথা পত্রিকা থেকে। এই যে দেখছেন তো, এইটা দিয়েছে আমাদের। তো আমরা গত বছর শারদ সংখ্যায় বিভিন্ন 5টা মহাদেশের কবিতা সাহিত্য নিয়ে আলোচনা করেছিলাম এবং একটা বড় কাজ করেছিলাম সেটার জন্য। তো সেখানে আমাকে সুদেব রায় মহাশয়, উনি আমাকে আলাপ করলেন। আমি চিনতাম ওনাকে। এবার বাড়িতে এসে আমার মনে পড়লো একটি ঘটনা, যেটা না বললে আমার খুব লাগছে। তো আমি তখন ক্লাস 3-4 পড়ি। আমাদের আর্থিক অবস্থা, বাবা ছোটোবেলায় মারা যায়। তো তখন সেই আমাদের পাড়ার দাদারা আমাকে বলেছিল, তুই হাত চিহ্ন আঁকতে পারবি? তা তখন আমি বলেছি, হ্যাঁ পারবো। তো তোকে একটা রং কিনে দেবো। তো আমাকে কাঁধের মধ্যে বসিয়ে আমি সেই হাত চিহ্ন এঁকেছিলাম। এবং সুদেব রায় তখন মনে হয় কোনো সময় কি উনি দাঁড়িয়েছিলেন কংগ্রেসে? হ্যাঁ, অনেক আগে। আমার সেটাই মনে পড়ে গেল যে উনি খুবই ভালো মানুষ, শিক্ষক ছিলেন, আদর্শবাদী মানুষ। হ্যাঁ, কালকে উনি আমার সঙ্গে ফোন নাম্বার নিলেন, কথা বললেন যে অনুষ্ঠানে ডাকবে আমাদের। যা, খুব ভালো। সুদেবদা দুর্গাপুরে দল মত নির্বিশেষে সব মানুষের খুব প্রিয়, খুব ভালো মানুষ। সত্যি তাই। তো এইরকম আদর্শবান মানুষ, এখন যেমন রাজনীতি সম্বন্ধেই মানুষ একটু বিদেশশ্রদ্ধ হয়ে যায়, কিন্তু এইসব মানুষদের দেখে অনেক সময় অনেকে এগিয়ে এসেছিল রাজনীতি করতে। তো যাই হোক। তো দাদা, আমার আরেকটা প্রশ্ন আপনাকে, যে আজকের যে যুগে আমরা দেখতে পাচ্ছি যে যুব সমাজকে নিয়ে কি আপনারা কি কোনো কাজ করার কথা ভাবছেন? যে এই যুব সমাজে বিভিন্ন জায়গায় তারা একটা বিপথে চলে যাচ্ছে, যে কাজ নেই, নেই, কেউ রিলস বানাচ্ছে, মোবাইল দেখছে, হ্যাঁ, যে লাইব্রেরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, পড়াশুনোটাও অনেকটা কমে গেছে, অনেকটা মোবাইল নিয়ে একটা জীবন চলে আসছে। যেন যে আমরা যেমন ছেলেবেলায় একটু পড়াশুনো করতাম, গল্পের বই পড়াশোনার ফাঁকে ফাঁকে। না, তো এগুলো খুব জরুরি। এই যে মোবাইল, ভালো দিক আছে, খারাপ দিকটা বেশি ব্যবহার হচ্ছে। এই যে গত পরশু জওহরলাল নেহেরুর জন্মদিন ছিল। আর আমি বললাম না, এখানে আমাদের পাড়াতেই নেহেরু এভিনিউতে চিলড্রেন একাডেমি আছে, চিলড্রেন একাডেমি অফ কালচার, একটা স্কুল আছে নির্ঝর, হ্যাঁ, ডে বোর্ডিং স্কুল। আর ওটাকে এখন আমরা আমাদের সঙ্গে আরো কিছু ভালো মানুষ যোগ দিয়েছেন। জীবনবাবু তো ধরে আছেন, কাজল বাবু আমাদের ইডি ওয়ার্কস ছিলেন পরবর্তীকালে, কাজল দাস, আমাদের ওখানে টেগোর কলেজ অফ সায়েন্স অ্যান্ড কালচার, একই সঙ্গে বিজ্ঞান আর অন্যান্য একাডেমিক পড়ানোই হবে। শান্তিনিকেতনের মতো এখানে গান বাজনা চালু হচ্ছে। সন্তোষবাবু বলেছিলেন। হ্যাঁ, সন্তোষবাবু ওখানে। তো এটা কি কোনো ইউনিভার্সিটির ইয়ে পেয়েছে? হ্যাঁ, ইউনিভার্সিটি। আমরা
ইউনিভার্সিটি হচ্ছে নজরুল ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করে। হ্যাঁ একাডেমিকটা, আর রবীন্দ্র ভারতীর সঙ্গে গান বাজনা ইত্যাদি যে কালচার যে দিকটা এইটা করাচ্ছে। তাতে কি আপনারা যুব সমাজকে ইনভলভ? আর যেটা বলতে শুরু করলাম সেটা হচ্ছে ওখানে তো হোস্টেল আছে, আর ওটা হোস্টেলটা স্থায়ীভাবে হোস্টেলে কিছু ছেলে মেয়ে থাকে যারা পড়াশোনা করে, আর ডে বোর্ডিং আছে, মানে সারাদিন থাকে, টিউশন স্কুলের পর ওখানেই পড়ানো হয় তাদের, যে টিউশন পড়ানো ওখানেই পড়ানো হয়, এবং তাদের সন্ধ্যেবেলায় আবার বাড়ি যায়, এরকম আছে। এবং ওই পুরো ক্যাম্পাসটা গভর্নমেন্টের মানে ইংলিশ মিডিয়াম, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আছে, আর কিন্তু ইন্টারন্যাশনাল ভাবনা থেকে ওদের নিজস্ব সিলেবাস আছে, হ্যাঁ 8 পর্যন্ত। তো ওখানে ওটা পুরো মোবাইল ফ্রি ক্যাম্পাস, বাহ, একদম যে মায়েরা বাবারা এটা চান, তো নির্ঝর ডে বোর্ডিং স্কুল, আর সবচেয়ে ওটা কেজি টু পিজি করার ব্যবস্থা হচ্ছে। এই যে সামনে 26 থেকে তো প্রথম ক্লাসটা শুরু হবে, পরের বার আরেকটা ক্লাস বাড়বে, এরকম করতে করতে এটা আর কি বিশ্বভারতী যেমন কেজি টু পিজি আছে, মানে একদম কেজি সেকশনে জয়েন করে সে মাস্টার ডিগ্রি করে বেরোবে, এরকম আমাদের ভাবনা চিন্তা। সিলেকশনটা কিভাবে হবে, সেটা কি পরীক্ষার মাধ্যমে না? হ্যাঁ ও তো নিয়ম আছে, গিয়ে স্কুলে যোগাযোগ করবে, কোথায় কিভাবে অ্যাডমিশন হয়, নোটিফিকেশনও হয়, তো গিয়ে কথা বললে ভালো। এবং পয়সা করিও খুবই কম নেওয়া হয়, হ্যাঁ এটা একটা সামাজিক ভিত্তিতে চলে, হ্যাঁ সমাজের বিভিন্ন মানুষের সহযোগিতা। দুর্গাপুরে যদি এটা করা যায়, স্বপ্ন সফল করা যায়, তাহলে দুর্গাপুরে একটা কি বলবো বিশ্বভারতী প্যারালাল বিশ্বভারতী তো বলতে পারবো না এখনই, তবে একটা ওই ভাবনার উপর দাঁড়িয়ে এই কাজটা হচ্ছে, দেখা যাক কতটা করা যায়, এবং আমি আশাবাদী। খুব ভালো কাজ এটা। দেখুন ভাবলেই একদম এগিয়ে যায়। দুর্গাপুরের বেশ কিছু ভালো মানুষ সংযুক্ত হয়েছেন, হ্যাঁ কাজল বাবু আসার পর তো আরো বেশি বেশি করে টানছেন, হ্যাঁ উনি তো আমাদের যে রাঁচিতে যে অফিসারদের যে ট্রেনিং ক্যাম্প আছে হয়, মানে ট্রেনিং সেন্টার আছে, তারও দায়িত্বে ছিলেন দীর্ঘদিন। অনেক গুণী মানুষের সঙ্গে ওনার পরিচয় আছে। তারপরে চিলড্রেন একাডেমির একটা তো পুরনো সেট আপ আছে, সব পেয়েছি, আসরগুলো নিয়ে শুরু হয়েছিল, পরবর্তীকালে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, পড়াশোনা বিভিন্ন দিকেই কাজ করে। এবং কাজ তো হুট করে কেউ করতেই পারে, কিন্তু এত বছর ধরে টানা এই যে করে যাচ্ছে, এটা স্থায়ীভাবে এটা চলছে, এটা সংস্কৃতি, খেলাধুলা, পড়াশোনা, এটা এবং সুনামের সঙ্গে করে যাচ্ছে, এবং সেই ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, এটা খুব কম জায়গায় হচ্ছে। এবং নতুন যে ভাবনা, এটা তো মানে অভাবনীয় হয়ে যাবে। দুর্গাপুরে একটা কি বলবো টুপিতে একটা পালক হবে, যুক্ত হবে, সত্যি তাই। এটা আমিও শুনেছি, আমাকে মেসেজগুলো সন্তোষবাবু করেন, আমি দেখেছি। যেতে পারি না, আপনাদের অনুষ্ঠানে ডিউটিটা আমার এমন সময় থাকে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কোথাও যাওয়া হয় না, শরীরও ভালো থাকে না। তো কিন্তু আপনাদের এই উদ্যোগকে সত্যি খুব সাধুবাদ জানাতে হয়। যে এছাড়া আর কি কাজ আপনারা করছেন, আমি আপনাদের একটু মানুষজন জানতে ইচ্ছুক। এটা একটা গেল নির্ঝর এই স্কুলের কথা বলেন, আর কি করছেন? আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? কোথায় মানে যে সবকে ওভারঅল আমি মিলিয়ে বলছি, আরাধনা থেকে শুরু করে। দেখুন, বিভিন্ন সংস্থা যেগুলোর সঙ্গে আমি যুক্ত থাকি, ভালো কাজ করলে আমায় ডাকলে আমি চেষ্টা করি সঙ্গে থাকবার। এবার বিভিন্ন সংস্থার তো বিভিন্ন ধরনের কাজ। এইখানে এই কলেজটা হচ্ছে, তার একটা কমিটি হয়েছে, কাজলবাবু প্রেসিডেন্ট হয়েছেন, সেই কমিটিতে রেখেছে, কিছু দায়িত্ব এসছে, এইসব করছি, এবং করতে ভালো লাগছে, মানে মানুষগুলো ভালো, আর তাদের খুব ডেডিকেশন আছে, আর অর্থনৈতিক ভাবনা থেকে ওরা কাজ করছে না যে ছাত্রদের পড়াচ্ছে। অনেক তো স্কুল কলেজ হয়েছে যেখানে ব্যবসাটাই মূল প্রাধান্য পায়, ঝা চকচকে ব্যাপার, কিন্তু এটা একটা খুব সুন্দর সবুজে ঘেরা
ক্যাম্পাসটাও শান্তিনিকেতনের মতো। কোথায় ক্যাম্পাসটা? ওই চিলড্রেন হ্যাঁ একাডেমি? হ্যাঁ, চিলড্রেন একাডেমি আমাদের সিজনে। হ্যাঁ চিলড্রেন একাডেমি ওই হ্যাঁ, বিল্ডিংটাতে? ওই না, পেছন দিকটা জায়গা আছে ওখানে। নির্ঝর আছে, নির্ঝর এখন নির্ঝরের থেকে কিছু ক্লাস নেওয়া হবে এবং প্রাথমিকভাবে শুরু করে দেওয়া হবে। আচ্ছা। পশ্চিমবঙ্গ সরকারের যে পারমিশনগুলো অনেকটা এগিয়েছে, বাকি সবই একই সঙ্গে এগোচ্ছে, পজিটিভ সব। হ্যাঁ, এবং যারাই বিষয়টা জানছেন তারা খুব উৎসাহ সহকারে হেল্প করছেন যে এই কাগজটা দিয়েছেন তো এইটা দিন, তাইলে সুবিধা হবে। বাহ। তারাই বলে দিচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। বাহ। সহযোগিতা করছে সেল ম্যানেজমেন্ট, তাদের সহযোগিতা দরকার। আমাদের এখানে কর্পোরেশন বলুন, এসডিএ, আগে এসডিও ছিলেন, উনি খুবই সহযোগিতা করেছেন, খুবই ভালো মানুষ ছিলেন। নতুন যিনি এসছেন তিনিও খুব উৎসাহ দেখিয়েছেন। আর স্বাভাবিক আশা করি ব্যাপারটা হলে মানে খুবই ভালো হবে দুর্গাপুরে। বাহ, সত্যি তাই। হলে মানে অনেকটা এগিয়ে গেছে, হবে 26-এ এসে গেল মোটামুটি কলেজটা। 26 তো কাছেই একদম। হুম। তো যাই হোক, খুব খুব ভালো বললেন আপনি। এই সত্যি এই সব কথাগুলো মানে হতাশার মাঝখানেও এই সবগুলো কথাগুলো শুনলে বেশ ভালো লাগে, একটা সামনে যেন আলো দেখতে পাই। যাই হোক, আপনার আর কিছু কবিতা শুনে আরেকটা শেষ প্রশ্ন করে অনুষ্ঠান শেষ করব, কারণ আপনাকে আবার আরেকটা জায়গায় যেতে হবে। সিনিয়র ওয়েলফেয়ার সিটিজেনে আজকে প্রোগ্রাম আছে। তো আমাদের সঙ্গে অনেকে রয়েছেন। সুব্রত বিধান চ্যাটার্জি। ভবনে হচ্ছে। বিধান ভবনে হচ্ছে? আচ্ছা আচ্ছা। ওদের যে 18 রুম হোস্টেলে, ওটার ওখানে হচ্ছে না? না, এটা তো একটা বাৎসরিক অনুষ্ঠান। ও এটা আচ্ছা। হ্যাঁ, এটা একটা তো স্বাভাবিকভাবে। তারপরে সেদিন যে অনুষ্ঠানগুলো হলো খুবই ভালো লেগেছে আমার, যে বোধহয় 64-65 জন মতো সিনিয়র সিটিজেন আবৃত্তি কম্পিটিশনে অংশ বাবা রে, নিয়েছেন। বাহ, এবং এটা দেখার মতো। তারা অনেক বয়স্ক মানুষ এত উৎসাহ নিয়ে করেছেন। তাদের মধ্যে যে কত প্রতিভা। আর আমি তো প্রথমে গেলাম প্রাথমিকভাবে কবিতা বলা, আবৃত্তি করার থেকে মূল উৎসাহ ছিল এই পুরনো মানুষগুলোর সঙ্গে দেখা হবে। অনেকের সঙ্গে একসঙ্গে চাকরি করেছি, বা কেউ আমাদের সিনিয়র ছিলেন, আমাদের আগে রিটায়ার করেছেন। বাহ। খুব ভালো মানুষ। মহিতা তো আছেন এর মধ্যে? হ্যাঁ, মহিদ্দাই এসছে। মেনলি, আরো সবাই আছে, কিন্তু মহিদ্দাই মূল কর্ণধার। মহিতা তো এসেছিল, আমার এখানেও সাক্ষাৎকার দিয়ে গেছেন, একদিন এসেছিল। তো মহিতা মাঝখানে অসুস্থ হয়ে পড়েছিলেন, মানে পড়ে গেছিলেন শুনলাম। তারপরে যাক, ভালো আছে, এটাই। যাই হোক, আপনার একটা গান বা কবিতা কিছু শুনি। শুনে কি শোনায়? কিন্তু আমি আশা করছি যে এরপরে আপনি একটা বই করবেন, এত ভালো ভালো লেখা এগুলো দিয়ে না, সকলে। অনেক লেখাগুলো জোগাড় হচ্ছে না আসলে। একটা মানে আপনি তাহলে মূলত গান লিখছেন, ছড়া লিখছেন, কবিতা লিখছেন, আর কি গল্প টল্প কিছু বা নাটক এসবের কিছু আর কি? গল্প লিখেছি, এবং একটা গল্প এই চিলড্রেন একাডেমিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়, তো সাব ডিভিশন লেভেলে হয়, অনেকগুলো জোনে হয়। তো আমার ছেলে আমার লেখাই একটা গল্প, সেটা গল্প ওই ছেলেটি তখন রামরঞ্জন বাবু আছেন, শ্রদ্ধেয় রামরঞ্জন বাবুর কাছে আবৃত্তি শিখত। তো ওই গল্প বলা কম্পিটিশনে ওই অনেক গল্প পড়লেন বিভিন্ন বিখ্যাত মানুষদের। তো আমার ছেলে আমার লেখা গল্প বলে ফার্স্ট হয়ে গেল। ওইটা একটা। সেই গল্পটা কি মনে আছে আপনার? গল্পটা তো নিয়ে আসিনি, আর গল্প পুরো যাই হোক এরকম আছে। একটা বিষয়টা আর কিছু না, একটা দুর্গাপুরে সত্যি ঘটনা। আমি যেগুলো লিখি বেশ ঘটনা বেশ, হ্যাঁ, একটা খবরকে কেন্দ্র করে লিখি। তো একটা হাতি সেই অলিম্পিক সার্কাস এসেছিল, দিয়ে হাতি পালিয়ে গিয়েছিল, দিয়ে আমাদের এই এখানে পার্কে জলে পড়ে গেছিল। না, ওখানে থেকে আর উঠছিল না। তো সেটা সেই গল্পটাই বলে আর কি, যে এরকম একরকম অত্যাচারিত হয় ওরা এইসব জায়গায়। তো সেইটা নিয়েই লেখাটা ছিল। তো এরকম আছে। দুর্গাপুরে একটা গান্ধী মোড় আছে না, হ্যাঁ, সেখানে মিটিং টিটিং হয়, মেলা টেলা বসে, সার্কাস টার্কাস আছে। সেবারে এলো অলিম্পিক সার্কাস, দাদারা দিদিরা ট্র্যাপিজিয়ামের খেলা দেখায়, বাঘ হাতি খেলা দেখায়, এরকম ভাবে আর কি আছে। দিয়ে লাস্ট টাইমে টানা হয়েছিল যে
এইরকম পশুদের ওপর একরকম এখান থেকে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে, ওঠানো নামানো, কোনো পশু আহত হচ্ছে, হ্যাঁ, তাদেরকে খুব সময় পেয়েছে কি গল্প চাবুক মারা হচ্ছে, এইসব আর কি। সেইটা নিয়ে ওইটা জানি না, বিষয়টা তখন খুব সময় উপযোগী ছিল। আর সেই জন্য হয়েছে কিনা, আমার ছেলেও খুব ভালোই বলেছিল হয়তো। আর রামরঞ্জন বাবু তো খুব ভালো শেখান। তো যাই হোক, ওই গল্প কম লেখা হয়। এবার গল্প বলতে বিভিন্ন ঘটনায় ফেসবুকে যে দেখেন, কলকাতায় আমাদের এক সাহিত্যিকের বাড়ি গেলাম, তাকে নিয়ে একটা লিখলাম। ওই গল্প তো ওইভাবেই ওঠে বসে। এরকম এখন যে এখনো আমার মুশকিল হয়ে গেছে যে হাসপাতাল আর ঘর এই করতে করতে আর সেরকম উপাদান পাই না। আগে যেমন ইউনিভার্সিটি যেতাম, কলেজে যেতাম, ট্রেনে বাসে অনেক কিছু উপাদান পেয়ে যেতাম। উপাদান তো উপাদান, এই যে উপাদান, সেদিন একটা কবিতা আমি ওই যে নাচের সঙ্গে যে কবিতাটা করলাম, এটা উপাদান মানে সত্যি ঘটনা, সত্যি ঘটনা, একেবারে সত্যি ঘটনা। এই ঘটনাটাকে নিয়ে ওই যে আপনাদের একটু সুবিধা আছে, অনেক জায়গায় যাচ্ছে। আমি একটা এই যে আমাদের এখানে হচ্ছে যে সেটা আমি একটা চতুর্দশপদী অমৃতাক্ষর ছন্দ, হ্যাঁ, এটা আমি এই প্রথম এটা লিখবার চেষ্টা করলাম। এটা একটু বলি, ছোট্ট, সময় কম লাগবে। হ্যাঁ, বলুন। এটা হচ্ছে আমাদের এই যে আমরা যেটা করছি কাজ, যে পূবমুখী শিক্ষা, মানে শিক্ষার সঙ্গে একটা নৈতিকতা জড়ানো। অবশ্যই অবশ্যই নৈতিক শিক্ষাটা না দরকার। আমার মনে হচ্ছে যেন সমাজে একটা মানবিক, শান্তিনিকেতনে, রামকৃষ্ণ মিশনে এসব এটাই হয় মূলত। হ্যাঁ, তো সেইটাকে আমি চেষ্টা করেছি, কতটা হয়েছে তোমরা সাহিত্যিক বলতে পারবে, আমরা সাহিত্যিক নই। তো সেটা আমি একটু পড়ি তাইলে, ছোট্ট। জ্ঞান আদর্শ অধ্যবসায় চিদানন্দ শান্তধীর বলিষ্ঠের দীপ্ত আহ্বানে রাঙা হলো কাঙ্ক্ষিত পূরব দুয়ার, পশ্চিমা পঙ্কিল খণ্ড ছৈনি অন্তর। দিকচক্রবাল ঘেঁষিয়া তৃষিত আত্মা, বুদ্ধ শান্ত শব্দ আলো ব্রহ্মতেজ যাহা, অনুসারী বিভূতির পঞ্চম পল্লবে, স্নাত শুদ্ধ গর্ভখানি জন্ম দিতে তারে, পথ চাওয়া পথ চলা পথ সন্ধানে। বাহ, খুব ভালো, খুব ভালো। এই চতুর্দশপদী আমি আগে লিখিনি, কিন্তু এই যে কলেজটা বিষয় নিয়ে লিখতে বসে মনে হলো যে চেষ্টা করলে কেমন হয়। বাহ, ভালো ভালো ভালো। তো পড়ুন আরেকটা কবিতা, বড় কবিতা বা গান, একটা গান শুনি আরেকটি গান। আচ্ছা, এই দিল্লিতে আমার তো সব এই সব গরিব মানুষের আন্দোলন নিয়ে গান, তাদের জীবন জীবিকা নিয়ে গান। তো আমি একটা অল্প খানিকটা করি। হ্যাঁ, সেটা হচ্ছে দিল্লিতে কৃষকরা আন্দোলন করেছিল, এবং আন্দোলন মানে এত মানুষ শহীদ হয়েছিল, আর তারপরে এবং আন্দোলনের ফলে একটা ফল হয়েছিল। ওরা দেখিয়ে দিয়েছে আন্দোলন করলে যে একটা ফল মেলে। সরকার বাধ্য হয়েছিল সরে আসতে। একটা ওইটা নিয়ে আমি তখন লিখেছিলাম। এইরকমই আন্দোলন নিয়ে আমার বেশিরভাগ গান। তো গান, কবিতা, যাই বলো, এগুলো করি, আর টুকটাক অন্যান্য চেষ্টা করি, কিন্তু লেখা খুব কম আমার। না না, যথেষ্ট লিখেছেন আপনি তো, এত লেখা নিয়ে এসছেন, আমি তো ইয়ে হয়ে যাচ্ছে আপনার লেখা দেখে। মোরা মাটি চষে সোনা ফলাই, থালায় থালায় দিতে ভাত, কি আয়না নীলি দেশে মোদের মাথায় হাত, রাজা কি আয়না নীলি দেশে মোদের মাথায় হাত, মোরা মাটি চষে সোনা ফলাই, থালায় থালায় দিতে ভাত, কি আয়না নীলি দেশে মোদের মাথায় হাত।
ফকির হয়ে রাজা বানাই ভোট ভিক্ষা দিয়া, রাজা ভোট ভিক্ষা দিয়া। ফন্দিয়াটি যোদ জমিন সব নিতে চাষ কারিয়া, তোরা কামান দেগে ঠান্ডা জলে করিস জারের কালে কুপকার। কি আইনা নীলি দেশে মোদের মাথায় হাত, রাজা কি আইনা নীলি দেশে মোদের মাথায় হাত। জলে ভিজে রোদে পুড়ে শিশুর মতো পালে, চারা হতে ফল ফলাতে দরদি শ্রম ঢালি। রাজপ্রাসাদে ট্যাক্সালেতে, রাজপ্রাসাদে ট্যাক্সালেতে হয় না পেটে রুটি ভাত। কি আইনা নীলি দেশে মোদের মাথায় হাত, রাজা কি আইনা নীলি দেশে মোদের মাথায় হাত। ঘোড়ার দেশে নীল চাষেতে একই ধাঁধা ছিল, রাজা একই ধাঁধা ছিল। ইংরেজ কোম্পানির সাহেব কত লোভ দেখালো, শেষে ঘরের নারী পিঠেরই চাম জমির সাথে হয় বেহাত। ঘরের নারী পিঠেরই চাম জমির সাথে হয় বেহাত। কি আইনা নীলি দেশে মোদের মাথায় হাত, রাজা কি আইনা নীলি দেশে মোদের মাথায় হাত। বাহ, অসাধারণ অসাধারণ, সত্যি তাই। মানে মনে হচ্ছে যেন সবসময় আপনার গানটা শুনেই যাই, যেন গানের দেশগুলো মাথার মধ্যে ছেড়ে যাচ্ছে। খুব সুন্দর। আজকে অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সুব্রত চ্যাটার্জি লিখছেন যে বাহ, বড় ভালো লাগলো গান কবিতা। আরও অনেকে দেখছেন, সুমনা দেখছেন। সুমনা, অনেক ধন্যবাদ। তোমরা সকলেই দেখো। আর দাদা, আমার শেষ প্রশ্ন থাকবে আপনার কাছে, যে আপনি তো দুর্গাপুর শহরকে খুব মানে অনেকদিন সময় থেকে দেখেছেন, তো আমাদের শহর নিয়ে কিছু একটা বলুন, আশা ভরসা বা হতাশা নিরাশা যা আপনার মনে হয় সেই নিয়ে কিছু বলুন। দেখো জয়ন্ত, আশা ভরসা পাশাপাশি, দিন রাত্রি যেমন জোয়ার ভাটা যেমন তেমনি। দুর্গাপুরে ভালো কাজ হচ্ছে, দুর্গাপুরে খারাপও কিছু হচ্ছে। এটা দুর্গাপুর বলে নয়, অনেকে বলে যে আগেকার দিনে সব এই ভালো ছিল, গান ভালো ছিল, কবিতা ভালো ছিল। আমার মনে আছে যেমন যে সময় আমরা রানা ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, আমার তো 62-র কাছাকাছি বয়স হয়ে গেল। তো সেই সময় তারও আশেপাশে কলকাতার রসগোল্লা এ গানও শুনেছি। হ্যাঁ, কিন্তু কালের নিয়মে ওই খারাপগুলো মাঝারিগুলো হারিয়ে যায়, যে ভালোগুলো থেকে যায়। তাইলে যেগুলো থেকে যাচ্ছে সেই পুরোনো দিনে থেকে যাওয়া জিনিসগুলো ভালোগুলোই থাকছে, তাই আমরা ভালো শুনছি। কিন্তু একটা সময়ে ভালো কাজ হয়, মাঝারি কাজ হয়, খারাপ কাজও হয়। তো ভালোগুলো কালের নিয়মে টিকে যায়। তো দুর্গাপুরে হোম টিম আছে। এটা কলকাতাকে আমি ছোট করছি না, কলকাতা নিশ্চয়ই ভালো। তো কলকাতায় সুযোগ আছে, একটা অনুষ্ঠান করলো কলকাতার লোকেরা, কোচবিহার থেকে কাউকে আনলো, দুর্গাপুর থেকে কাউকে নিয়ে গেল, এই এরকম আর কি। হ্যাঁ, কলকাতার কিছু আছে, চন্দননগর থেকে কাউকে নিল। সারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় কারা কারা একটু উজ্জ্বলতা পাচ্ছে তাদেরকে ওরা বেছে নিয়ে যায়, মঞ্চ আছে। কিন্তু দুর্গাপুরের এত প্রতিভা আছে, প্রতিটা বিষয়ে এত প্রতিভা আছে। মানে হোম টিম আছে আমাদের, যাই করো তুমি, শুধু দুর্গাপুরের লোক নিয়ে
তুমি একটা প্রোগ্রামকে একটা আন্তর্জাতিক মানে একটা অবশ্যই, দেশের মধ্যে সেরা প্রোগ্রামের এখানে এখানকার গায়ক গায়িকারা, এখানকার কবি সাহিত্যিকরা, এখানকার ডাক্তাররা যে কাজ করছে, যে রোবট সার্জারি, হ্যাঁ যে কাজ করছে, আমাদের এখানে বৈজ্ঞানিক একটা গোপাল মাঠের একটি ছেলে একটা আন্তর্জাতিক মানের কাজ করছে, আমাদের দুর্গাপুরে শিক্ষকরা যে কাজ করছে, অসাধারণ সব কাজ হচ্ছে এখানে। যে ভাবনা, এই যে নতুন একটা বিশ্বভারতীর ঢঙ্গে একটা কিছু ভাবনা, এ তো পূর্ব ভারতেই প্রথম, মানে পূর্ব ভারতে বলছি কি, দ্বিতীয় কোনো আর কোথাও হবে কিনা আমি জানি না, কেউ ভাবছে কিনা আমি জানি না। এইরকম প্রতিটা বিষয়ে একটা সৃষ্টিধর্মী কাজ দুর্গাপুরে হচ্ছে এবং ভালো কাজ হচ্ছে দুর্গাপুরে। এখন চিকিৎসা, পড়াশোনা, হ্যাঁ শিল্পে, কিন্তু শিল্পনগরী একটু আমার ব্যথার জায়গা। শিল্পনগরী যেগুলো এখনো করা যায়, বাজার আছে, সেগুলো কেন হচ্ছে না, এই বিষয়গুলো খুব ভাবায়। আর এই যদি দুর্গাপুর ইস্পাত কারখানা রমরমা ভাব না থাকে, এ তো অন্ধকার হয়ে যাবে। যদি এই কারখানাগুলো, ক্যাপটিভ টাউনশিপগুলো অন্ধকার হয়ে যাবে, যেমনটি এমএমসি দেখছো, এইচএফসি দেখছো, এইগুলোকে তো বাঁচাতে হবে। আর বাঁচানো দুটো দিক, একটা হচ্ছে গণ আন্দোলন যেমন দরকার, তেমনি সহযোগিতা দরকার। কেমন? রাইটস অ্যান্ড ডিউটিজ রান প্যারালাল। গাছ বাঁচাতে হবে, আমার যে দায়িত্ব, সে দায়িত্ব পালন করতে হবে। মানুষেরই না চেতনাটাই চলে যাচ্ছে, মানুষের এই ভাবনাগুলোই ভাবছে না সাধারণ মানুষরা। এবং অনেকে আমি দেখি যে এই কথাটা বলে, অনেক বিজনেসম্যানরাও, আমি দোকানে যাই, তারা বলে যে এই কারখানার লোকেরা কাজ করে না, কারখানাটা বন্ধ হয়ে গেলে ভালো হবে, এরা বুঝবে কাজ। কিন্তু আসলে এরা বোঝে না যে কারখানাটা বন্ধ হয়ে গেলে তো দোকানের ব্যবসাটাও তো মার খাবে। হ্যাঁ, না আসলে কি হয়, আসলে এরা সামগ্রিকভাবে চিন্তা করে না। এবং আরেকটা জিনিস অনেকেই বলে যে সরকারি চাকরি থাকা উচিত না, কাজ করে না, এটাই বা কাজ করে না, এটা ভুল কথা বলে না। এই যে এত লোক কমে গেছে, তুমি তো বললে 32,000 থেকে, অথচ প্রোডাকশন 4 গুণ হয়েছে, তাহলে কাজ না করলে কি করে হচ্ছে? এমনি হয়ে যাচ্ছে। তো নিশ্চয়ই কাজ আছে, কাজ আছে। আবার সবাইকে দায়িত্ব নিয়েও কাজ করতে হবে। আর শুধু দেখো, এখনকার দিনে যারা ট্রেড ইউনিয়ন করে তারা একটা কি বলবো পরিচালক মণ্ডলীর অংশ, কিন্তু একতরফা তো হয় না। আমাকে দায়িত্ব নিতে হলে আমাকে, যদি ক্ষমতাহীন দায়িত্ব হয় তাহলে সে দায়িত্ব তো ঠিকভাবে পালন করা যায় না। ম্যানেজমেন্টকেও ভাবা উচিত যে যারা দায়িত্ব নিয়ে উল্টো দিকে, আয়নার ওই দিকটায়, হ্যাঁ টেবিলের এদিকটায় যারা বলছে, তাদেরও তো ক্ষমতা দিতে হবে। ক্ষমতা হচ্ছে মানে একটা টিম ওয়ার্ক করতে হবে। মুখে বলবো টিম ওয়ার্ক, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হবে, সেই সেফটির একটা এনকোয়ারি কমিটি হবে, তাতে তো ট্রেড ইউনিয়নের প্রতিনিধি থাকা দরকার, মানে কোঅপারেটিভ অফ থিঙ্কিং হবে না, থাকে না, এখন সব ক্ষেত্রে থাকে না। এই যে একতরফা সিদ্ধান্ত, এটা হওয়া উচিত না। একতরফা সিদ্ধান্ত নিলে সিদ্ধান্ত অনেক ভুল হয়। কারণ কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, প্রভু আসি বিষে দংশে নিজারে। তো তুমি আমার যাতনা বুঝতে হলে আমাকে সঙ্গে রাখতে হবে, আমাকে ইনভলভ করতে হবে। এটা যেমন আছে, তেমনি আমাদেরও দায়িত্ব আছে। ওই বললাম, রাইটস অ্যান্ড ডিউটিজ রান প্যারালাল। আমাদেরও গাছ বাঁচানোর জন্য ব্যবস্থা করতে হবে, তবে ফল আসবে। আর এই কারখানাগুলো ডুবলে তো একা ডুবছে না, এর সঙ্গে আমি যদি বলি দুর্গাপুর ইস্পাত কারখানা 50,000 ছোট বড় শিল্প রয়েছে, বেঁচে আছে। এইসব একটা বিরাট মানে হাতে কাজের ব্যবস্থা। আর এই সৎ পথে কাজ, আমি বললাম না, কোনো সরকার মূল কাজ তার সৎ পথে বেকার যারা আছে তাদের হাতে কাজ তুলে দেওয়া তার মূল কাজ হওয়া উচিত।
কিন্তু আসলে খুব একটা অস্থির হচ্ছে না। সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আজকেই আমি খুব শুনছিলাম, সকালবেলায় মোবাইলে দেখছিলাম যে অনেক যারা চাকরি চলে গেছে ইন্টারভিউতে 100% নাম্বার পেয়েও হয়তো অভিজ্ঞতা নিরিখে তাদেরকে শূন্য দেওয়া হয়েছে, তারা ডাক পাচ্ছে না, তারা আবার আন্দোলন করবে। সত্যি একটা খুব অসহায় লাগে, আমরা তো কিছু করতে পারি না, এসব আমাদের শুনতেই হয়, দেখতে হয়। তো যাই হোক, খুব ভালো লাগলো দাদা আপনি এসেছিলেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। অসিতবাবু লিখছেন একটি একটু সুন্দর সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। অসিতদা খুবই, কালকেও দেখা হয়েছিল, খুব পড়াশোনা করে এই অঞ্চলের মানুষদের নিয়ে। লিখছেন যে অসীমবাবু গানে, কবিতায়, গল্পে আমাদের মোহিত করে তুলছেন। হ্যাঁ সত্যি তাই, খুব ভালো, আমার নিজেরও ভালো লাগলো। আজকের অনুষ্ঠানটা একটু অন্যরকম হলো, একই ধন্যবাদ দাদা, তথ্যবাদ। ধন্যবাদ। খুব ভালো থাকবেন দাদা আপনারা সকলেই। আপনাকেও, অসীমবাবুকেও বলছি, উনি অনেক মূল্যবান সময় নিয়ে এসেছেন আমাদের কাছে। আবার কোনো সময় হয়তো ওনাকে ডাকবো। খুব ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন। আমাদের অনুষ্ঠান, আপনি কিছু বলবেন কি শেষটা? জয়ন্ত, অসিতবাবু, জয়ন্ত খুব ভালো একটা কাজ করছে। দেখুন, আমরা কোথায় জন্মাবো সেটা যেমন আমাদের হাতে নয়, আমরা কবে কোথায় কে থাকবো না সেটাও আমাদের হাতে নয়, কিন্তু এই যে করে রাখছে, আমি তো খুবই অস্বস্তি ফিল করছিলাম। না, না, আমার না, মতো সেটা সাধারণ না। মানুষ, এত ভালো ভালো মানুষকেও এখানে বসিয়েছে। আমার মানে আশা হচ্ছিল না, আমার খুব অস্বস্তি হচ্ছিল। আমি খুব এইসব জায়গায়, এই লেভেলের মানুষের মধ্যে আমি খুব ভেবাচাকা খেয়ে যাই। না, না, আমার আপনি ভালো করেছেন, লাগে, খুব মানে ভালো লাগলো। আমার খুব এবং অস্বস্তি ফিল আপনারা করি। এটাকে এত ইউটিউব, বড় মাপের মানুষ না, না, কেউ আপনারা নিয়ে বড় আসে, করে। এটা একটা ওর আর্কাইভে থাকছে। এটা সে মানুষটা যখন এই ধরাধামে থাকবেন না, তার এই কথাগুলো, তার এই থেকে যাবে। আমি একদমই তাই, কবিতা, এগুলো আপনারা এইসব ইউটিউবে, থাকবে। অ্যাকচুয়ালি ফেসবুক এটা থেকে উড়ে আমার, গেল, আবার ইউটিউবে এটা থেকে ভালো, যাবে এগুলো, এই খুবই সাক্ষাৎকারগুলো। ভালো। ভবিষ্যতে যারা খুব ভালো দুর্গাপুর কাজ নিয়ে জয়ন্ত গবেষণা করে, আর গবেষণা ভালো নিয়ে কাজ ছেলে। করছে। না না, আমাদের তো সেরকম কিছু নয় একটা বাবা, দায়িত্ব, আমাদের আপনারা তো মানুষের জন্য করছেন, আমি গতবারে তো যে শিল্প সাহিত্য এই স্বাস্থ্য মেলা আমাদের হ্যাঁ হলো, হ্যাঁ, খুব ভালো সেখানে লেগেছে। আমরা বইয়ের স্টল নিয়েছিলাম। সাহিত্যিকদের একটা স্টল হয়েছিল, হ্যাঁ কবি সাহিত্যিক। দাদা, ওটা তো আবার বলা রইলো, এবারে আমাদের আপনাকে দিতেই হবে বইয়ের স্টল। সারাক্ষণ এই কদিন ধরে ছিল। আর কি ভালো সত্যিকারের লেগেছে কথা, আমার। আমি শেষের মিসেস দিকে তো- জানলাম যে ওরা ঘর থেকে চা বানিয়ে ফ্ল্যাক্সে করে নিয়ে গিয়ে খেত। আমি শুনেই, যখনই আমি এটা শুধু তাই না, শুনলাম, আমরা বললাম, তো- এটা খুব অন্যায়, এটা না, এটা বাদ দাও। দিয়ে আমি আবার ব্যবস্থা আমার যেটুকু আছে ওখানে করলাম। আমরা তো কিন্তু শুধু এত তাই নয়, আমরা devoted, পথে ঘাটে ইয়েতে কোথায় কোথায় বই নিয়ে যাই, না, আমিও তো বোলপুরে দেখো, যাই। আমি এইসব গান টান ম্যাক্সিমাম আমি এতে কি বলবো, খুব ভালো লাগলো, হ্যাঁ, মিটিং এ, মিছিলে জনসমাবেশে, দেখতে। রাস্তাঘাটে, খুব সুন্দর, কালনা থেকে ফিরছি। আমার এই অনুষ্ঠান দেখার পর অনেকেই কিন্তু আপনাকে ডাকবে গানের জন্য। আমি এই কাজ দিয়েই ব্যস্ত, এসব করার সময় পাই না। জয়ন্ত বেশ কদিন ধরে বলছে সবাই খুব ভালো থাকুন। না, হ্যাঁ, সবাই আজকের ভালো মতো থাকুন। এই সিজন অনুষ্ঠান- চেঞ্জের সময় খুব সাবধান। হ্যাঁ, এই এত বড় বিপদ, এই প্যান্ডামিক তো আমাদের বহু শিক্ষা দিয়েছে, কষ্টও দিয়েছে, শিক্ষাও দিয়েছে। তো এই সময় সব বাচ্চাদের, বয়স্ক মানুষরা একটু সাবধানে থাকুন। সকলের কাছে সকলের সুস্থতা কামনা করছি। সকলে ভালো থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো নমস্কার। থাকুন সকলে।